আজকের নাটক রানী অম্বালিকা। গঙ্গার পবিত্র জলে স্নান করলে যেন এক মুহূর্তে সব কিছু সুন্দর হয়ে যায়, তাই না রে মিনা? দিদি, আর স্নান করতে হবে না, এবার বাড়ি চলো তো। থাম মিনা, স্নানের সময় আমাকে বিরক্ত করিস না তো। বিরক্তি কি আর সাধে করছি দিদি? সামনে চেয়ে দেখো না, নিজেই বুঝতে পারবে। কেন, কি হয়েছে সামনে? দেখোই না, ওই যে ওই দূরে। আরে, এ তো দেখছি একটা বড় নৌকা। শুধু নৌকায় দেখলে? আর নৌকোর উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে যে পুরুষ মানুষটি সেই থেকে এক দৃষ্টিতে তোমাকে দেখছে, তাকে বুঝি দেখতে পেলে না? ও মা, হ্যাঁ তাই তো রে। লোকটি কি বলতো মিনা, অমন করে তাকিয়ে আছে? জানি না, তবে দেখতে কিন্তু খুব সুন্দর। লম্বা চওড়া, টকটক করছে গায়ের রং, কোকড়া চুল, একদম রাজরাজাদের মতো। মিনা, হাঁ করে দেখছিস কেন বলতো ওইদিকে? চল চল, আর স্নান করে কাজ নেই আমাদের। ও দিদি, নৌকো নিয়ে এদিকেই তো আসছে গো লোকটা। কি হবে এখন? দাঁড়াও দাঁড়াও বলছি, চলে যেও না। এই রে দিদি, আমাদেরকে তো ডাকছে। তাই তো, কি হবে এখন? ভয় পেও না, আমি একজন বিদেশি, এই পথ দিয়ে যাচ্ছিলাম। আমি আমি খুব ক্লান্ত, কিছুটা অসুস্থ বোধ করছি। তোমরা কারা যদি পরিচয় দাও তাহলে। আসলে আমি তো এদিকে কাউকে ঠিক চিনি না। ইনি আমাদের দিদি, দেবী অম্বালিকা, সামন্তরাজ বিজয় সিংহের কন্যা। আর আমি ওর অনুচরী মৃণালিনী। বিজয় সিংহ? তাকে তো বিলক্ষণ জানি। তাহলে তো তার গৃহে আশ্রয় পেতে আমার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু বাবা যে অম্বরে গেছেন মহারাজ মানসিংহের কিছু জরুরি কাজে। ও, তাহলে আশ্রয় আমি পাবো না? এই অসুস্থ শরীরে কি আমাকে তাহলে নৌকাতেই থাকতে হবে? না না না, তা কেন? আপনি স্বচ্ছন্দে আমাদের গৃহে আশ্রয় গ্রহণ করতে পারেন। অতিথি তো নারায়ণ স্বরূপ। বাঁচলাম। ধন্যবাদ, অনেক ধন্যবাদ দেবী। মিনা, ওকে পথ দেখিয়ে নিয়ে আয়। অম্বালিকা, বিদেশি, এই 7টা দিন তুমি আমার এভাবে সেবা না করলে হয়তো আমি সুস্থই হতাম না। হয়তো এই বিদেশ বিহয়ে আমার। ও কথা বলবেন না। কেন? আমার স্বাস্থ্য, আমার সুস্থতা সম্বন্ধে কি তুমি এতটাই স্পর্শকাতর? জানি না। জানো, কিন্তু আমাকে বলতে চাইছে না, তাই তো? আমি চাই আপনার আহার্য প্রস্তুত করি গিয়ে। না অম্বা, একটু দাঁড়াও। কিছু বলবেন? হ্যাঁ বলবো। সেই প্রথম দেখাতেই তোমাকে আমি ভালোবেসে ফেলেছি অম্বা। এই 7টা দিন যে ভালোবাসা আরো গাঢ় হয়েছে। অম্বা, 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 আমার হাতটা ছাড়ুন। না, আগে বলো তুমিও আমাকে কি ভালোবেসে ফেলোনি অম্বা? আমি জানি না। না, বলতে তোমাকে হবেই। আমার হাত কিন্তু তোমার হাত এখনো ধরে আছে, জানো তো? শরীর স্পর্শ করে মিথ্যে বললে কি হয়? আমি কিন্তু তাহলে মরে যাব। না, ও কথা বলবেন না বিদেশি। কেন কেন বলবো না? আমি মরে গেলে তোমার কি? আমি তোমার কে? আপনি 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 আমার। অম্বালিকা, অম্বালিকা। বাবা, ফিরে এসেছেন? হ্যাঁ, মিনার কাছে শুনলাম কে একজন বিদেশি অতিথি নাকি এসেছেন আমাদের গৃহে। কই, কোথায় তিনি? হে কি? এই যে ইনি সেই বিদেশি অতিথি। ইনি সেই অতিথি? হে কি বাবা, হাঁটু গেড়ে বসে বিদেশিকে প্রণাম জানাচ্ছেন কেন? আমার অভিবাদন গ্রহণ করুন। অম্বালিকা, প্রণাম করো। হ্যাঁ। তুমি অম্বরপতি মহারাজ মান সিংহের সামনে দাঁড়িয়ে আছো।
মহারাজ মানসিংহ। আমি তোমার কন্যার আতিথেয়তায় বিশেষ প্রীত হয়েছি বিজয় সিংহ। মহারাজের দয়া। যে কাজে তুমি গিয়েছিলে সে কাজ কি সফল হয়েছে? হ্যাঁ মহারাজ। উত্তম। তাহলে এখনই আমার রাজধানীতে ফেরার ব্যবস্থা করো। যে আজ্ঞে মহারাজ। মহারাজ আমার সঙ্গে এমন ছলনা কেন করলেন মিনা? আমি তো তার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন এমন করে আমার কাছে তার পরিচয় গোপন করে আমার মন প্রাণ সব কিছু কেড়ে নিলেন? কেন? তিনি মহারাজ মানসিংহ এই পরিচয় পেলে বুঝি তাকে ভালোবাসতে না? হয়তো তাই, হয়তো সত্যি তাকে ভালোবাসার মতো ভুল করতাম না। ভুল কেন বলছো দিদি? বলবো না? কোথায় তিনি মহারাজাধিরাজ অম্বরপতি, আর কোথায় আমি তাঁরই অধীনস্থ এক সামান্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র সামন্ত রাজার কন্যা। আমি না হয় তাকে চিনতাম না, কিন্তু কিন্তু তিনি তো জেনে শুনেও কেন এমন করলেন আমার সঙ্গে? অম্বালিকা। পিতা, আমি এখানে পিতা। ও মিনা, তুমি এখন একটু যাও তো, অম্বালিকার সঙ্গে আমার কিছু কথা আছে। শোনো অম্বালিকা। বলুন পিতা। মহারাজ মানসিংহের কাছ থেকে এইমাত্র একটি প্রস্তাব এসেছে। প্রস্তাব? হ্যাঁ, তিনি তোমাকে তাঁর মহিষী রূপে পেতে চান। পিতা, কি বলছেন আপনি? মনে হচ্ছে যেন প্রস্তাবটা তোমার কাছে খুবই প্রত্যাশিত। তোমার নীরবতায় প্রমাণ করছে সে কথা। কিন্তু আমি তো একটুও খুশি হতে পারছি না অম্বালিকা। কেন পিতা? স্বয়ং মহারাজ মানসিংহ যেখানে আপনার জামাতা হতে চাইছে। কিন্তু এতে আমার অমতের কারণ হলো মহারাজের বংশে দুর্নাম আছে। দুর্নাম? হ্যাঁ, শুনেছি মহারাজের পিসিমা এবং ভগ্নী দুজনেই দিল্লীশ্বরের বেগম সাহেবা। পিতা, এই আপনি কি বলছেন? ঠিকই বলছি অম্বালিকা। সবাই বলে এই কারণেই নাকি মহারাজের এত সম্পত্তি, এত প্রতিপত্তি। তাই সব জেনে শুনেও এ বিবাহে আমি কেমন করে সম্মতি দিই? বেশ, মত দেবেন না, কিন্তু তাহলে পিতা আমাকে অনুমতি দিন, আমিও জহর ব্রতের জন্য প্রস্তুত হই। অম্বালিকা, এসব কি বলছো তুমি? জহর ব্রত করবে তুমি? কিন্তু কেন? কারণ এ জীবনে আমার পক্ষে আর কাউকে পতিত্বে বরণ করা যে সম্ভব নয়। তাই তাই এ প্রাণ আর আমি রাখব না। না অম্বালিকা, আমি বেঁচে থাকতে তা হতে দিতে পারি না। বেশ বেশ, এ বিবাহ যখন তোমার কাছে কাঙ্ক্ষিত, তখন আমি এই বিবাহে সম্মত হলাম। তোমাকে প্রাণ ত্যাগ করতে হবে না কন্যা। পিতা। অম্বালিকা, তোমাকে প্রথম যেদিন গঙ্গার জলে স্নান করতে দেখেছিলাম সেদিন কি মনে হয়েছিল জানো? কি? যেন স্বয়ং গঙ্গা দেবী। আর তুমি? তুমি বুঝি রাজা শান্তনু? এমন অনেক মহিষী আছেন, এমনকি পট্ট মহাদেবীও আছেন, কিন্তু তার মধ্যে তুমি আমার সব থেকে প্রিয় অম্বা। আজ পর পর 6 দিন 6 রাত্রি আপনি কিন্তু সূর্যের মুখ দেখেননি মহারাজ, দেখেছেন শুধু আমার মুখ। তাই নাকি? 6টা দিন কেটে গেছে। আমার তো মনে হচ্ছে এক মুহূর্ত মাত্র। অম্বালিকা, তুমি ছাড়া এই মুহূর্তে আর কিচ্ছু ভাবতে চাই না, কিচ্ছু না। তোমাতেই আমার জীবনের সব সুখ পুঞ্জীভূত হয়ে আছে। তুমি আমার জীবনের একমাত্র আকর্ষণ। মহারাজা, শুধু বলুন আমার এই সৌভাগ্য যেন অনন্ত হয়, যেন চিরটা কাল আপনার মনের মধ্যে এমন করেই
আমি বাস করতে পারি? পারবে, নিশ্চয়ই পারবে। রানীজি, 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 কে? হো, মিনা। একা একা বসে বসে সেই থেকে কি ভাবছো রানীজি? ও কি, তোমার চোখে জল? আবার বুঝি সেই সব পুরনো দিনের কথা ভাবছিলে বসে বসে? কি করি বলতো মিনা, একা বসলেই যে বারবার চোখের সামনে ভেসে ওঠে আমাদের সেই সব মধুর দিনের ছবিগুলো। জানি, আমি তো তোমার সঙ্গে সঙ্গে এসেছিলাম এই রাজপ্রাসাদে, তোমারই অনুচরী হয়ে। এই 15টা বছর আমার চোখের সামনেই তো কত কিছু দেখলাম। তুই বল মিনা, যে মহারাজ এক মুহূর্ত আমাকে না দেখলে চোখে হারাতেন, সেই তিনি আজকাল মাসে একদিন আমার মহলে আসেন কিনা সন্দেহ। জানি রানীজি, আমি তো সবই জানি। আগে মহারাজ সন্ধে না লাগতেই হাসতেন তোমার মহলে, আর এখন এক প্রহর রাত্রির আগে এখানে আসবার কথা তার মনেই হয় না। তাই তো বলছিলাম, তুমি শুধু শুধু সেই থেকে সেজে কুচে এক টানা বসে বসে নিজেকে কেন ক্লান্ত করছো রানীজি? ভাবছি এখন আমার সেসব দিনের স্মৃতি ভাবা ছাড়া আর কি বা করার আছে বল? সেসব দিনের কথা ছেড়ে দাও রানীজি। সে তো অনেক দিনই দিয়েছি রে, তবুও মনে হয় যেন সেসব দিনের কথা স্মরণেও সুখ। রানীজি, তখন যে তুমিই ছিলে সবচেয়ে নতুন রানী। তারপরে এই 15 বছরে মহারাজের আরও কত মহিষী হয়েছে, সেটা বলো দেখি। গড়ে বছরে 3টি। তবে তবে কেন আর সেসব দিনের কথা ভেবে এত কষ্ট পাও বলো তো রানীজি? কেন ভাবি? আচ্ছা আচ্ছা তুই বল না, ভেবে ভেবে আমি করবই বা কি? এই এত বড় রাজপুরীতে তিনি ছাড়া আর কি আছে আমার বল? আমার যদি একটি সন্তান থাকতো তবে তাকে নিয়ে না হয় আমি ভুলে থাকতে পারতাম, কিন্তু বিধাতা যে সে সুখটুকু আমার অদৃষ্টে লিখলেন না রে। কেঁদো না রানীজি, কেঁদো না। না না না, আমি কাঁদছি না। তুই যা, পাকশালে যা দেখি ব্রাহ্মণরা আমার আজ্ঞা মতো মহারাজের ভোজনের ব্যবস্থা ঠিকঠাক করছে কিনা দেখে হয়তো। যাচ্ছি রানীজি। যা। না, মিনা ঠিকই বলেছে, সত্যি সেসব দিনের কথা ভেবে আর কি হবে? এখন তো মহারাজের নতুন মহিষী হয়েছে, হুন্ডি রাজকন্যা হৈমবতী। মাত্র 17 বছর বয়স, উচ্ছল উদ্দাম তার যৌবন। আর আমি, আয়না তো কখনো মিথ্যে বলেই না। স্পষ্ট দেখতে পাচ্ছি আমার এত সাজসজ্জা, এত কেশবিন্যাসও চুলের ওই রূপলি তারগুলোকে তো আড়াল করতে পারেইনি। সেই সদ্য যৌবনা হৈমবতীর সঙ্গে প্রতিযোগিতায় আমি পারবো কেন? রানীজি, রানীজি, রানীজি। কি কি হয়েছে? তুই আমি এত রানীজি। ব্যস্ত হয়ে ছুটে এলি কেন? মহারাজকে এসে উপস্থিত হয়েছেন আমার মহলে? কি রে, চুপ করে আছিস কেন? বল না। না রানীজি, এইমাত্র শুনে এলাম কি কি শুনে এলি? মহারাজ সংবাদ পাঠিয়েছেন হ্যাঁ, আজ অনেক রাত পর্যন্ত রাজকার্যে ব্যস্ত থাকতে হবে তাকে। তাই অত রাত্রে এসে তিনি রানী অম্বালিকা দেবীর বিশ্রাম ভঙ্গ করতে চান না। তাই তাই তিনি আজ আর আসবেন না। সে কি, আজ আজ তিনি আসবেন না? তাহলে তাহলে কি আগামীকাল আসবেন?
মহারাজ কি তেমন কিছু বলেছে তোকে মিনা? রাজভৃত্যকে জিজ্ঞেস করেছিলাম রানীজি, সে বলল যে সে সম্বন্ধে প্রভুর কোনো আদেশ নেই। আদেশ নেই? ও, তাহলে তাহলে তুই আমার সমস্ত বেশভূষা খুলে দে রে মিনা। এ বেশ যার জন্য তিনি যখন আসবেন না, তখন আর কি হবে এই মিথ্যে সাজে? আচ্ছা মিনা, হ্যাঁ রানীজি। আজ তিনি কোন রানীর মহলে রাত্রে থাকবেন সে সম্বন্ধে রাজভৃত্য কিছু বলেছে তোকে? বলেছে রানীজি, মহারাজ আজ রানী হৈমবতীর মহলে কাটাবেন। হৈমবতী, হৈমবতী আর হৈমবতী, এই 1 বছরে তাকে তো আমিও দেখছি হাসে লাসে, যেন সাক্ষাৎ উর্বশী, যেন জাদু করেছে মহারাজকে। আমি জানতাম তিনি হৈমবতীর মোহ কাটিয়ে কিছুতেই আমার কাছে আসতে পারবেন না। তাকে দোষ দিয়ে কি হবে রানীজি? বৃদ্ধস্ব তরুণী ভার্যা। তাই মহারাজ একেবারে বাধা পড়েছেন রানী হৈমবতীর আঁচলে। কিন্তু কিন্তু আমার যে তার সঙ্গে আজ সাক্ষাৎ হওয়া একান্ত জরুরি ছিল। তিনি যখন কাবুল বিদ্রোহ দমন করতে প্রায় 1 পক্ষকাল রাজ্যের বাইরে ছিলেন, তখন পিতার গুরুতর অসুস্থতার সংবাদে আমি বিচলিত হয়ে তাঁরই অবর্তমানে পট্ট মহাদেবীর অনুমতি নিয়ে পিত্রালয়ে গিয়েছিলাম। যে মৃত্যুকালে পিতা একাধিকবার আমাকে দেখতে চেয়েছিলেন। ভগবানের কৃপায় আমার সেবায় এ যাত্রায় পিতাকে মৃত্যুর হাত থেকে আমি বাঁচাতে পেরেছি। কিন্তু কিন্তু আমি যে মুহূর্তে খবর পেলাম মহারাজ কাবুল বিদ্রোহ দমন করে রাজ্যে ফিরে এসেছেন, আমি যে 1 মুহূর্ত সময় নষ্ট না করে তৎক্ষণাৎ বাপের বাড়ি থেকে ফিরে এসেছি। কিন্তু মিনা, আমি যে তার আজ্ঞা না নিয়ে সেখানে গেছিলাম, সেজন্য তো তার কাছে আমায় ক্ষমা প্রার্থনা করতে হবে। কেন রানীজি, ক্ষমা কেন চাইতে হবে? তুমি তো কোনো অন্যায় করনি। পিতার মৃত্যু সজ্জায় তার সঙ্গে শেষ সাক্ষাৎ করতে যাওয়াটা কি অপরাধ? না না না, তোদের কাছে তা অপরাধ নয় রে, কিন্তু রাজ পরিবারের কাছে তা অপরাধ। তাই তো চেয়েছিলাম তাকে একান্তে নিজের মহলে যদি একটা রাত্রিও পাই, তাহলে সেবা দিয়ে তার মন ভুলিয়ে দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে নেব। কিন্তু কিন্তু সে সুযোগ যে তিনি আমায় আজ দিলেন না। তুই তুই এক কাজ কর তো মিনা, আমায় একটা কাগজ কলম দিবি? তার সাক্ষাৎ প্রার্থনা করে আমি বরং চিঠি লিখি। তার দেখা যে আমাকে পেতেই হবে। হ্যাঁ, পেতেই হবে। আসুন আসুন মহারাজ, এই দুঃখিনীকে মনে পড়ল তাহলে? আসন গ্রহণ করুন। দুঃখিনী কেন বলছো? বলবো না? সেদিন আপনার জন্য প্রতীক্ষা করে বসে রইলাম, আপনি যে এলেন না। তারপর কত সাধ্য সাধনা, অনুরোধ, আবেদনের পর আজ আপনার দর্শন পেলাম। যদি দুঃখিনী আমি না হলাম তো আর কি হবে বলুন? ও, তা যথার্থই বলেছ। তুমি যে দুঃখিনী তা তোমার চেহারাতেই স্পষ্ট হয়ে উঠেছে। এত রোগা হয়ে গেছো কেন? শুনেছিলাম বটে যে বিজয়গড়ে এবছর দুর্ভিক্ষ হয়েছে। তাই এখান থেকে যখন গেলেই সেখানে, তখন কিছু দুধ, ঘি জাতীয় খাবার নিয়ে গেলেই পারতে। তাহলে অন্তত না খেয়ে শুকিয়ে যেতে হতো না। মহারাজ, এভাবে বলছেন কেন? আমার পিতার গৃহ অতি সাধারণ হতে পারে, তবে মেয়েকে খাওয়াবার সংস্থান নেই, এ কথাটা কিন্তু ঠিক নয়। কোনটা ঠিক কোনটা বেঠিক তা বুঝি তুমিই সব জানো? তাহলে তুমি নিজেই বা জেনে শুনে এমন একটা
বেঠিক কাজ কেন করলে? আপনি যে রাজ্যে উপস্থিত ছিলেন না মহারাজ, তাই আপনার হুকুম নিতেই পারিনি। কিন্তু কিন্তু যে কাজটা করেছি তা বেঠিক বলেও তো মনে করিনি। মেয়েদের বাপের বাড়ি যাওয়া কি এতই অপরাধের? সাধারণ মেয়েদের পক্ষে হয়তো অপরাধের নয়, কিন্তু রাজ পরিবারে তার নিয়ম বিরুদ্ধ। এ কথা কি তোমার জানা নেই? তুমি তো রামায়ণ পড়েছ। সীতাদেবী বিবাহের পর সেই যে অযোধ্যায় এসেছিলেন, আর কি কোনোদিন মিথিলায় গেছিলেন? মহাভারত তো পড়েছ। দেবী দ্রৌপদী বিবাহের পর কোনোদিন আবার পাঞ্চাল নগরে পিতৃদর্শনে যাচ্ছেন, এ বর্ণনা কোথায় আছে? তবু তো তাঁদের পিতা রাজা, আর তোমার পিতা সামান্য একজন অধস্তন কর্মচারী ছাড়া তো আর কিছুই নয়। তাও যদি আমার অনুমতি নিয়ে যেতে সে অন্য কথা, কিন্তু তুমি যেভাবে কাউকে কিছু না বলে চলে গেছিলে, তাকে শৈরিনীর মতো যাওয়াই বলে। মহারাজ, কেন এসব কথা আমাকে বলছেন? আপনার অনুমতি নেওয়ার যে কোনো উপায় ছিল না তা তো আপনি জানেন। আর আমি যে একদম বিনা অনুমতিতে গেছি তা তো নয়। পিতার কঠিন অসুখ, তিনি মৃত্যুশয্যায় শুনে আপনার পাটরানী স্বয়ং পট্ট মহাদেবের পায়ে আমি কেঁদে পড়েছিলাম। তিনি দয়াপরবশ হয়ে আমাকে বাপের বাড়ি যাওয়ার অনুমতি দিয়েছিলেন বলেই তো আমি গিয়েছিলাম। পট্ট মহাদেবী এই বিষয়ে অনুমতি দেবার কে? হ্যাঁ, সেটা বলতে পারেন আমারই ভুল। আমারই বোঝা উচিত ছিল যে পট্ট মহাদেবী তো এখন বিগত যৌবনা, তাঁর আর মর্যাদা কিসের এই রাজগৃহে। তার বদলে আমার উচিত ছিল আপনার নতুন রানী হৈমবতীর কাছ থেকে অনুমতি নিয়ে যাবার। তাহলে হয়তো মহারাজের এই ক্রোধাগ্নি আর কটু কথার হাত থেকে রক্ষা পেতাম। বাহ বাহ, চমৎকার! তোমার ঈর্ষাটি তো দেখছি বেশ ষোলনাই আছে। তোমার পিতা মৃত্যুশয্যায় যখন শুনলে, তখন বরঞ্চ পালকি পাঠিয়ে সেই ভিখারিটাকে এখানে আনিয়ে নিলেই পারতে। এখানে রাজবৈদ্যরা সেটা চিকিৎসা করতেন, ওষুধপথ্য দিতেন, বিজয় সিংহের চিকিৎসার খরচটাও বেঁচে যেত। হ্যাঁ, ঠিক কথাই বলেছেন মহারাজ। সত্যি আমার বাবা দরিদ্র, হয়তো হয়তো এতেই ওর সুবিধেই হতো। কিন্তু কি জানেন তো, সকলেই তো ঠিক সুবিধেবাদী হয় না। আর সকলেরই ঘরে রূপসী পিসিমা বা বোন থাকে না। আর থাকলেও তাদের মুসলমানদের ঘরে পাঠিয়ে কিভাবে সুবিধেবাদীর মতো দিল্লীশ্বরের আনুকূল্যে সম্পত্তিশালী আর গণ্যমান্য হয়ে ওঠা যায়, সে বিদ্যাও সকলের জানা থাকে না। অম্বালিকা, পাপিয়সী, তুই আমার বংশ তুলে অপমান করলি? এত সাহস তোর? অকাট্য হলেও নিজের আপনজনদের সম্বন্ধে অপ্রিয় সত্য কথা শুনতে কারোরই ভালো লাগে না মহারাজ। ঠিক ঠিক যেমন আমার পিতার দারিদ্র্যের কথা শুনতে আমারও ভালো লাগছে। এই এই এই, এখনো মুখ নেড়ে কথা বলছিস তুই? যা যা, তুই দূর হয়ে যা আমার অন্তঃপুর থেকে। আর এই জীবনে তোর মুখ দর্শন করতে আমি চাই না। তোকে 7 দিন মাত্র সময় দিলাম, এর মধ্যে তুই চলে যাবি। এই তোর প্রতি আমার শেষ দণ্ডাদেশ। আর সবাই জানে, মানসিংহের আদেশ একবার মুখ থেকে বেরোলে তার ফেরাবার কোনো উপায় থাকে না। মহারাজ, মহারাজ, মহারাজ দাঁড়ান মহারাজ, আমাকে এত বড় শাস্তি দিয়ে যাবেন না মহারাজ। ফিরে আসুন, ফিরে আসুন মহারাজ। রানীজি, রানীজি, রানীজি ওঠো। সারা রাত না খেয়ে কেঁদে কাটালে, এবার তো অসুস্থ হয়ে পড়বে। আমার সর্বনাশের আর কি বা বাকি আছে মিনা? শোন, তুই একটা কাজ করতে পারবি? কি বলো না। আমি একটা চিঠি লিখে দিচ্ছি, তুই মহারাজকে তা দিয়ে আসতে পারবি? কেন পারবো না, দাও, দিয়ে আসছি। মহারাজ, এই অভাগিনীর মাথার তখন ঠিক ছিল না। কি বলতে কি বলে ফেলেছি। আপনি কি নিজ গুণে ক্ষমা করতে পারেন না? অন্তত
আমাদের সেই অতীতের প্রেমের দিনগুলির কথা ভেবেও বিনীতা শুধু আপনারই অম্বালিকা? অসহ্য, অসহ্য। শোন মিনা, এই গিয়ে তো রানীজিকে বল যে আমার কাছে এসব ন্যাকামির চিঠিপত্র আর যেন না পাঠায় সে। আর মহারাজ মানসিং এর মুখ থেকে এক ভিন্ন দ্বিতীয় কথা বের হয় না কখনো। না না না, মহারাজ এমন কথা বলতে পারেন না। তুই তুই নিশ্চয়ই ভুল শুনেছিস মিনা। না না মিনা, বল বল, বলে মিথ্যে বল না। চুপ করে আছিস কেন? যে মহারাজ মানসিংহ একদিন তার এই অম্বালিকার জন্য নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে পারতেন, সেই মহারাজ কখনো আমাকে এমন কথা? না 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 না, আমি যে ভাবতে পারছি না, আমি কি করলাম? কেন কেন অমন কথা আমি মুখে আনতে গেলাম? রানীজি, 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 একটা পর্দা ঘেরা তানজাম দেখছি এই পথে এসে। হ্যাঁ, আমাদের দ্বারের কাছেই তো থামলো। আচ্ছা রানীজি, আমি দেখে আসছি। তানজাম? এমন অসময়ে তানজাম চড়ে আমার দরজায় আবার কে এলো? কে কেও? ঘোমটা দিয়ে ঢাকা মুখখানা। রানীজি, হ্যাঁ? রানী হৈমবতী আপনার দর্শন প্রার্থিনী। কে? রানী হৈমবতী? হ্যাঁ দিদি, আমার প্রণাম নাও। না না, প্রণাম করতে হবে না। তাই কি হয় দিদি? তুমি যে আমার গুরুজন। ও, তা হঠাৎ আমার কাছে? কেন, দিদির কাছে বুঝি ছোট বোনের আসতে নেই? নিশ্চয়ই আছে। তবে তবে কি? রাজবাড়ির একটা পিঁপড়ে পর্যন্ত তো জানে যে মহারাজ আমাকে ত্যাগ করেছেন। তাই বুঝি আমাকে সমবেদনা জানাতে এসেছ, নাকি নিছকে রঙ্গ দেখতে আসা? ঠিক বুঝতে পারছি না। দিদি, আমি মহারাজের কাছে সব কথাই শুনেছি। তুমি মহারাজকে যে কথা বলেছিলে তা যত সত্যিই হোক, তবু যে বলাটা উচিত হয়নি তা বোধ হয় তুমিও জানো। জানি, কিন্তু এখন তো আর কোনো উপায়ও নেই। তাই ওসব কথার মিথ্যে আলোচনারও কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে। তুমি যদি আর একখানা চিঠি লেখো তাকে। আর লেখবার কি কিছু বাকি আছে? তুমি মহারাজকে কি লিখেছিলে তা আমি জানি না। এসো না দিদি, দুজনে পরামর্শ করে আর একখানা চিঠি তাকে লিখি। তারপর আজই এই চিঠিটা পাঠিয়ে দাও মহারাজের কাছে। আজ রাত্রে আমার মহলে তিনি রাত্রিবাস করবেন। তখন আমিও তার মন ভেজাতে চেষ্টা করব। কিন্তু কোনো কিন্তু নয়। মিনা, কাগজ কলম দাও তো। এই যে ছোট রানীজি। নাও নাও, লেখো তো দিদি, নাও। আমি বলে যাচ্ছি, তুমি লেখো। প্রিয়তম, এ কিন্তু আপনার ভারী অন্যায় মহারাজ। তাই নাকি? হুম। মহারাজ মানসিংহেরও তাহলে অন্যায় হয়? তা কি অন্যায় তোমার কাছে করলাম নতুন রানী? বলো, শুনি, তারপর যে শাস্তি দেবে মাথা পেতে নেব। আচ্ছা, তাই বুঝি? বেশ, কথা দিলেন কিন্তু পরে বলবেন না নতুন রানী আমি এই শাস্তি ভোগ করতে পারছি না। তোমার কাছ থেকে যে কোনো শাস্তি পেতে আমি সবসময় প্রস্তুত নতুন রানী। তা তো তুমি জানো, কিন্তু আগে বলো কি দোষ করেছি তোমার কাছে? আমার কাছে নয়। তবে কার কাছে? দিদির কাছে। দিদি? হ্যাঁ, রানী অম্বালিকা। নতুন রানী অম্বালিকা সম্বন্ধে একটা কথাও আমি শুনতে চাই না। সে আমাকে যে ভাষায় অপমান করেছে, অন্য কেউ হলে তাকে আমি... ঠিকই বলেছেন মহারাজ, অন্য কেউ হলে তাকে নিশ্চয়ই কঠিনতম শাস্তি দিতেন। কিন্তু তিনি আপনার সাথী স্ত্রী, আর স্বামী স্ত্রীর মধ্যে যা কথা হতে পারে তা কি অন্য কারো কথার সঙ্গে তুলনা চলে? তাছাড়া দিদি আপনাকে কত ভালোবাসেন তা কি আপনি জানেন না? হ্যাঁ, স্বামীকে মর্মান্তিক কথা বলে অপমান করা তো ভালোবাসারই একটা প্রধান লক্ষণ বটে। মহারাজ, স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে
মান অপমান এই শব্দগুলো কি থাকাটা অনাবশ্যক নয়? তাছাড়া মানুষ মাত্রই ভুল হয়। একটা ভুল করে ফেলেছেন বলেই কি আজ জীবন তাকে দণ্ডভোগ করতে হবে? মান সিংহের যে এক কথা, আর সে কথা যে ফেরানো যায় না তা তুমিও জেনে রাখো নতুন রানী। কথা তো আপনাকে আমি ফেরাতে বলছি না তাহলে? মহারাজ, কিন্তু একবারও ভেবে দেখেছেন দিদির বাবা তো শুনেছি গরিব গৃহস্থ, আজ এত বছর সুখ ঐশ্বর্যের মধ্যে থাকার পর তিনি কি করে হঠাৎ সেখানে গিয়ে গরিব গৃহস্থ ঘরে থাকা খাওয়া সবকিছুর সঙ্গে মানিয়ে নেবেন? এই বয়সে সেসব কি তার সহ্য হবে? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক, সে কথা আমি ভেবে দেখিনি। ঠিক আছে, তুমি কাগজ কলম দাও, সে ব্যবস্থা আমি করে দিচ্ছি। চিঠিখানা আমি নিয়ে যাব দিদির কাছে, কাল তো তার সঙ্গে শেষ সাক্ষাৎ করতে যাব তার মহলে। ও হ্যাঁ, ভালো কথা মনে পড়ল মহারাজ, আপনি কি একবারও যাবেন না তাকে শেষবারের মতন দর্শন দিতে? না, আমার নিজের কোনো ইচ্ছে নেই, তবে হ্যাঁ, সে যদি একান্তভাবে প্রার্থনা করে চিঠি লেখে তাহলে যেতে পারি। কই দাও কাগজ কলম। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি মহারাজ। আমার আদেশ যদিও অপরিবর্তনীয়, তবে তুমি এতদিন এখানে সুখ ঐশ্বর্যের মধ্যে জীবন কাটিয়েছ, তাই তোমার পিতার গৃহে তোমার বিশেষ কষ্ট হবার সম্ভাবনা। সেজন্য তুমি যাবার আগে তোমাকে আমি 1,00,000 স্বর্ণমুদ্রা প্রদান করব স্থির করেছি। আর এছাড়া এখানে তোমার যা যা প্রিয় বস্তু আছে তাও তুমি তোমার পিতৃগৃহে নিয়ে যেতে পারো। কি দিদি, পড়া হলো তোমার বরের চিঠি? চিঠি না দানপত্র? কিন্তু ওরা তো দান খয়রাতের কোনো দরকার ছিল না। তাকেই যদি হারালাম তবে আর 1,00,000 মোহর নিয়েই বা আমি কি করব? আর এখানকার আসবাবপত্র কিংবা অন্যান্য জিনিসপত্রই বা সেখানে নিয়ে গিয়ে কি করব? আহা দিদি, এত রাগ করছো কেন? তাছাড়া একটা কথা বলো তো, এখানে কি তোমার শুধুমাত্র আসবাব আর অন্যান্য জিনিসপত্রই প্রিয় বস্তু, আর কি কিছুই নেই? আমার এখানে কোনো প্রিয় বস্তুই নেই রে। সত্যি কথা বলতে কি, তিনি ছাড়া আর সব কিছুই যে অবান্তর, অনাবশ্যক আমার কাছে। জানি জানি, তাই তো বলছি একবার শেষ দেখা দেখতে চেয়ে চিঠি লেখো তাকে। না হৈমবতী, না। আর তার সঙ্গে দেখা করে কি হবে বল? তিনি হয়তো ভাববেন আরো কিছু বাড়তি চাহিদা আছে আমার। আহ দিদি, তুমি বড্ড জিতি। না ভাই, আবু হোসেনের রাজ্যভোগ আমার ফুরিয়েই গিয়েছে। স্বপ্ন যে ভেঙে গেছে, আর কেন বৃথা চেষ্টা? না দিদি, চিঠি তোমাকে লিখতেই হবে, লিখলেই শেষ দিন মহারাজ এখানে না এসে পারবেন না। আচ্ছা আচ্ছা, তোমার কি ইচ্ছে আমি আবার তার কাছে ক্ষমা চাইব, পায়ে ধরে কান্নাকাটি করে দণ্ডাজ্ঞা রোধ করার চেষ্টা করব? না দিদি, সেসব কিছু আমি তোমায় করতে বলি না, শুধু আমার একটা গোপন পরামর্শ আছে তোমার সঙ্গে। গোপন পরামর্শ? আগে তো চিঠিটা লেখো, তারপর কোনো একটা নির্জন ঘরে চলো, একান্তে সে কথা বলবো। মহারাজ, আসুন মহারাজ। এই অভাগিনীর ঘরে যে সত্যিই আপনি আবার আসবেন তা যে আমি কল্পনাও করতে পারিনি। খাজাঞ্চিখানা থেকে লোক এসে তোমাকে 1,00,000 মোহর দিয়ে গেছে তো? হ্যাঁ মহারাজ। ঠিক আছে, তাহলে আমি চলি। মহারাজ, মহারাজ, একটা ছোট্ট নিবেদন ছিল। যা বলবা তাড়াতাড়ি বলো। আজ রাত্রে আপনি আমার মহলে কাটাবেন? এই অবস্থায় কি এই দুরাশা আমি মনে স্থান দিতে পারি? না, আমার কাজ আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। সে তো নিশ্চয়ই আমারই ভুল। এ সৌভাগ্য আমার পোড়া দৃষ্টে সইবে কেন? আচ্ছা, আমার ঘরে কি কিছু একটু মুখেও দেবেন না? ঠিক আছে,
ঠিক আছে, ওই এক পাত্র শরবত না হয় দাও। শরবত? আমি 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 এক্ষুনি নিজে হাতে তৈরি করে নিয়ে আসছি মহারাজ। আপনি আপনি ততক্ষণ একটু বিশ্রাম করুন। দিদি, ঠিকঠাক মিশিয়েছো তো? হ্যাঁ বোন, কিন্তু ভয় করছে কোনো অনিষ্ট হবে না তো? ইস, আমার বাপের বাড়ির রাজবৈদ্য, তিনি সাক্ষাৎ ধন্বন্তরী, তার ওষুধে অনিষ্ট হবে? যাও যাও, তুমি যাও, শরবতটা মহারাজকে খাইয়ে দাও, কে যাও। মহারাজ, হুম, এই নিন মহারাজ আহ, শরবত, পান করুন। হ্যাঁ দাও। হ্যাঁ, এই যে। আজ সারাদিন বড় পরিশ্রম গেছে, খুব ক্লান্ত হয়ে পড়েছি। একটু শুয়ে পড়ুন মহারাজ, আমি বরং আপনার পদসেবা করি। শো, ঠিক আছে, তুমি কিন্তু একটু পরে আমাকে ডেকে দিও। হ্যাঁ হ্যাঁ, আমি একটু শুচ্ছি, একটু একটু শুচ্ছি। মনে হচ্ছে মহারাজ ঘুমিয়ে পড়েছেন। হৈমবতী, হৈমবতী, একটু বাইরে এসো। হৈমবতী। দিদি, হ্যাঁ, ঘুমিয়েছেন উনি? হুম, এই তো শুয়ে শুয়ে দিব্যি নাক ডাকছেন। আমার বাপের রাজ্যের হুন্ডিপুর থেকে যে পালকি পেহারাদের আনিয়েছি, এইবার চটপট তাদের পালকি নিয়ে আসতে বলো। এদিকে সব ব্যবস্থা ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, ঠিক যেমনটি তুমি বলেছিলে তেমনই। রানীজি, রানীজি, 32 জন পালকি বিহারা তৈরি, 2টি পালকিও প্রস্তুত। একটা পালকিতে মহারাজকে ধরাধরি করে শুয়ে দিতে বলো, অন্য পালকিটায় দিদি উঠবেন। আজ রাত্রেই কিন্তু ঝড়ের বেগে বিজয়গড় পৌঁছানো চাই। আমার খুব চিন্তা হচ্ছে বোন, যদি যদি সব শুনে মহারাজ ভীষণ রেগে যান। উফ, তুমি বলবে আমার পরামর্শেই তুমি এমন করেছো। কিন্তু কিন্তু তাতে যদি তিনি তোমার ওপর রেগে যান? ইস, তারা তো মুরদ আছে নাকি? বৃদ্ধস্ব তরুণী ভার্যা না আমি? হৈমবতী, বোন আমার, তোমাকে আমি যেন নতুন করে চিনলাম। আজ একটা সত্যি কথা বলি, আমার স্বামী সুহাগ তুমি কেড়ে নিয়েছ বলে তোমার প্রতি মন আমার বিরূপ ছিল, কিন্তু আজ দেখলাম তুমি অন্যরকম। তোমার মতো নির্মল স্বভাবের মেয়েকে কারো স্থান কেড়ে নিতে হয় না। সকলের ভালোবাসা সে আপনি আদায় করে নিতে পারে। আশীর্বাদ করো দিদি, যেন সারা জীবন আমি ঠিক এমনটাই থাকতে পারি। এমনটাই হবে বোন। মহারাজ, 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 অনেকক্ষণ সূর্যোদয় হয়েছে, এবার উঠুন। আপনার স্নান আহ্নিকের সময় যে পার হয়ে যাচ্ছে মহারাজ। উঠুন, উঠে পড়ুন। তাই তো, অনেক অনেক বেলা হয়ে গেছে। আমাকে আগে ডাকুনি কেন? হৈমবতী, এ কি, কে? অম্বালিকা? আমি আমি কোথায় শুয়ে আছি? আপনার শ্বশুরের বাড়িতে। বিজয়গড়ে? হুম, কিন্তু কিন্তু এখানে আমি এলাম কি করে? হ্যাঁ, আমার আমার বেশ মনে পড়ছে এখন, আমি তো তোমার মহলে রাত্রে গিয়েছিলাম, তারপর তোমার হাতে তৈরি শরবত পান করে সেখানেই শুয়ে পড়ি। তুমি কি ঘুমন্ত অবস্থায় আমাকে নিয়ে এসেছো নাকি এখানে? ঠিকই ধরেছেন মহারাজ। তুমি জানো না কি ভয়ানক কাণ্ড তুমি ঘটিয়েছ? এ কঠিন অপরাধ, এই রাজদ্রোহ। মহারাজ, কাজটা হয়তো ভয়ানক হতে পারে,
কিন্তু এ যে অপরাধ নয়, রাজদ্রোহ নয়। অপরাধ নয়, রাজদ্রোহ নয়? না, কারণ আমি শুধু রাজ আজ্ঞাই পালন করেছি মাত্র। রাজাজ্ঞা বটে? শুনি, কোন রাজার আজ্ঞা বশত তুমি এই কাজ করেছো? সে কি দিল্লীশ্বর? ছি 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 ছি। আমার কাছে একমাত্র আমার হৃদয়েশ্বর ছাড়া আর কারো হুকুমই যে গ্রাহ্য নয়, তার আদেশেই যে আমি এই কাজ করেছি। তোমার হৃদয়েশ্বর? এই দেখুন তার স্বহস্তে লেখা এই যে এই 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 আজ্ঞাপত্র। এ কি? এ তো আমারই হাতের লেখা। চিঠিতে স্পষ্ট করেই তো বলেছেন মহারাজ, রাজবাড়িতে আমার যা প্রিয় বস্তু আমি তা বাপের বাড়ি নিয়ে আসতে পারি। তা হিন্দু রমণীর কাছে স্বামী ছাড়া আর কি বেশি প্রিয় বস্তু আছে এ পৃথিবীতে? আপনি যে আমার প্রিয়তম বস্তু, তাই আপনাকেই আমি এখানে নিয়ে এসেছি। উফ, সত্যি অম্বালিকা, এই কথাটা তো আমি ভেবেই কখনো দেখিনি। এসো এসো, আমার কাছে এসো। হ্যাঁ, এর শাস্তি তোমাকে আমি এখনই দিচ্ছি। এসো এসো। অনেকদিন তোমাকে দেখিনি ভালো করে। তুমি কিন্তু এখনো তেমনই সুন্দর আছো, ঠিক যেমনটি ছিলে 15 বছর আগে। এসো এসো, আমার কাছে এসো। মহারাজ, আপনি আমায় ক্ষমা করেছেন তো মহারাজ? রাগের মাথায় সেদিন ওসব কথা ভুলে যাও। আমি তো তোমাকে অনেক খারাপ কথা বলেছিলাম। রাগ হওয়াটাই স্বাভাবিক। বাবা বলেছেন এত বছর বাদে যখন মেয়ে জামাইকে তিনি কাছে পেয়েছেন, তখন আজকের সারা দিন ও রাত্রি যেন আমরা এখানেই কাটাই। বেশ তো, তাই হবে। আমারও খুব ইচ্ছে করছে আজ সারা দিন শুধু তোমাকে আদর করে কাটাই। এসো এসো আমার কাছে। যার জন্য আমার হারানো সুখ আমি আবার নতুন করে ফিরে পেলাম, তার কথাটা এবার যে বলতেই হচ্ছে মহারাজ। কে? কার কথা বলছো? আপনাকে এখানে এভাবে আনার বুদ্ধিটা কিন্তু আমার নয় মহারাজ। সে কি? তবে কার? আপনার নতুন রানী হৈমবতী। হ্যাঁ, সে কি? ছুরিটা তো আচ্ছা দুষ্টু, আমার কথার জালে আমাকেই আটকেছে। ঠিক আছে, কাল প্রাসাদে ফিরি, তারপর ওকে আমি ঠিক এমন ভাবেই শাস্তি দেব। হ্যাঁ, কি বলো? হ্যাঁ মহারাজ, জানবেন একজন স্ত্রী তার স্বামীর কাছে শুধু এই রকমই শাস্তি পেতে চায় সারা জীবন। তাই বুঝি? তবে দাঁড়াও, এক্ষুনি যে শাস্তি দিচ্ছি তোমাকে। মহারাজ, কেউ দেখে ফেলতেছে। দেখুক। তুমি জানো না, রাজা মানসিংহ কাউকে পরোয়া করে না। এতক্ষণ শুনছিলেন রানী অম্বালিকা। কাহিনী প্রভাত কুমার মুখোপাধ্যায়। নাট্যরূপ চকিতা চট্টোপাধ্যায়। অভিনয় হৈমবতী স্নিগ্ধা, মীনা সোমা, অম্বালিকা পামেলা, মহারাজ মানসিংহ সুমন্ত, বিজয় সিংহ সৌগত। শুধুমাত্র 92.7 বেগ FM-এ।